যেহেতু রাজ বিয়ে করে ফেলছে। এই ফাইজলামি করছেন কেন? কিসের বিয়ে করেছে? বারবার কেন বলছেন বিয়ে করেছে? আমি কি এগুলো আপনার পছন্দ করছি? কারণ আমি যেটা জানি না আপনি সেটা কেন বারবার বলছেন? আর অনেকেই বলছে যে নূপুর ছাপরি। আপনি কি পরিমণিকে ভয় পান? কেন আমি পরিমণিকে ভয় পাবো কেন? আমার লাজ লজ্জা সরম বর্ষা চৌধুরী সব খেয়ে দিছে। আমি বলি বর্ষা করছেন না। আমি বলি সমস্যা আপনার, বর্ষা না। বর্ষার ক্যারেক্টার এরকম, যে যেরকম হয় তার লাইফে সেই রকমই চলবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আছি ল্যান্ড টিভির এই স্টুডিওতে। আজকে হচ্ছে যে জমি জমা সংক্রান্ত আমরা আসলে প্রতিনিয়ত যে গল্প করি, জীবনের গল্প, সেখান থেকে কিন্তু আমরা চাই যে আসলে যে সম্পত্তি কে কারটা মেরে খাচ্ছে এবং ফ্যাসিস্ট সরকারের সময় কারা জবরদখল করছে, এরকম গল্পই কিন্তু আসলে শুনতে চাচ্ছি। ভাইরালের পিছনে কিন্তু আরেকটা জীবনের গল্প থাকে, সেটা হচ্ছে যে যেগুলো হচ্ছে না বলা কথা, সেগুলো কিন্তু আসলে বলার চেষ্টা করছি। আজকে কথা বলছি নূপুরের সাথে। উনি বেশ ভাইরাল, ভালোবাসার জন্য এখন পর্যন্ত পাগলের মতো ছুটছে। রাজ, কে এ রাজ, এবং কিভাবে রাজের সাথে দেখায়, এটাও কিন্তু তার জীবনের একটা সম্পত্তির হিসাব। যে দেখা যাচ্ছে যে একটা সম্পত্তি বেঁচে থাকার জন্য, ঘর বাড়ি টিকে থাকার জন্য কিন্তু থাকে, কিন্তু এই রাজের জন্যে সে আসলে দিশেহারা পাগল। নিজের সম্পত্তি পর্যন্ত হারিয়ে বসেছে তার। সে কিন্তু ঢাকায়, এবং তার নিজের জায়গাও আছে, সে জায়গা কিন্তু এই রাজ করে কোনো কিছু আসলে করতে পারেনি। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। নূপুর আসলে কেমন আছেন? আসসালামু আলাইকুম আকাশ ভাইয়া, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি, কিন্তু নূপুর তোমাকে তো আজকে খুব সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। এই যে ন্যাচারাল লুকেই তো তোমাকে ভালো লাগে, তাই না? তো সেখানে মেকআপ চুল লাগিয়ে এটা আসলে কেন করছো? আমি আসলে কখনো একটা লুক নিয়ে থাকি না, সবসময় চেঞ্জটা করি। যেরকম আমি যেরকম হেয়ার চেঞ্জ, মেকআপ আজকে করি নেই। অনেকে কিন্তু যদি মেকআপটা করে ক্যামেরার সামনে দাঁড়ায়, কখনো কিন্তু নর্মালি মেকআপ ছাড়া দাঁড়াতে চায় না ক্যামেরার সামনে। বাট আমি কিন্তু যখন যেটা ভালো লাগে আমি সেটাই করি। আমার কাছে মনে হয়েছে যে আমি এখন মেকআপ ছাড়া থাকবো, মেকআপ ছাড়া আছি, যখন মনে করি যে না আমি আজকে মেকআপ করব, তখন আমি সেটাই করি। আসলে আমার মন যখন যেটা চায় আমি সেটাই করি। সেটা মানে আমাকে মেকআপ করতেই হবে, আবার আমার মেকআপ ছাড়া থাকতেই হবে, বিষয়টা এরকম না। আমার কাছে যেটা ভালো লাগে তখন সেটাই করি। কিন্তু নূপুর, এই যে মেকআপ এবং যে চুলের যে আকার ইঙ্গিত যেটা আমরা দেখেছি, এটাতে কিন্তু হচ্ছে যে মানুষ অনেকেই ট্রল করছে, অনেকেই বলছে যে নূপুর ছাপরি। এগুলো যে শোনার একটা যে তোমাকে যে শুনতে হলো যে একটা বাজে মেকআপ, একটা চুলের ইয়েটা, তো এটা আসলে একটা ক্যারিয়ারের জন্য ইয়ে না? তুমি একজন সিনেমার নায়িকা এবং সিনেমাও করছো দেখছি। আকাশ ভাইয়া, বিষয় হচ্ছে বাংলাদেশ হোক, বাংলাদেশের বাইরে হোক, প্রত্যেকটা মানুষের কাছে আপনি দেখেন, আমি বলবো যে প্রত্যেকটা মানুষের কিন্তু এক পক্ষ ভালোবাসবে, এক পক্ষ ভালো বলবে, এক পক্ষ মন্দ বলবে। কোনো মানুষই কখনো কেউ মানে 5টা মানুষ তাকে ভালোবাসে, 5 জনের ভেতরে একজন ভালোবাসবে, 3 জন ভালোবাসবে না, 2 জন ভালোবাসবে, এটাই স্বাভাবিক। তো আমার ক্ষেত্রে সেটাই হয়েছে। আমাকে কেউ ভালো বলবে, কেউ মন্দ বলবে, আর ভালো মন্দ নিয়েই তো মানুষের জীবন। না, একজন মানুষ বলতেছে এভাবে নখ দিয়ে, এবং নিউজে দেখছি যে নূপুর একটা ছাপরি। তাহলে এই কথাটা কি তুমি মানতেছো তুমি ছাপরি? আসলে মানুষকে কি বলেছে সেটা ইম্পর্টেন্ট না। আমি যদি মানুষের কথায় কান দেই, মানুষের কথাকে প্রাধান্য দেই, তাহলে দেখা যাবে কি আমি সারাদিন মানুষের কথা নিয়ে আছি। আমি কখনো আমার কাজটা করতে পারবো না, যেটা আমার করা দরকার। এখানে বিষয় হচ্ছে যে 10 জন 5 জন এবং হচ্ছে যে 20 জন 50 জন, এবার তো ওই সংখ্যাটাই বেড়ে যাচ্ছে, তোমাকে বিভিন্নভাবে অপমান করছে, তাতে করে তোমার মানুষের কর্মই তো মানুষকে মন্দটা বলা। আপনি কি বলতে পারবেন যে এখন যতগুলা নিউজ হয়, মানুষ বেসিক্যালি ভালো কথাটাই বলে? মানুষ কিন্তু সবসময় মানুষের নেগেটিভ আগেই বলে, পজিটিভ কিন্তু কম বলে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের প্রবলেম। আমরা কখনো কাউকে ভালো কিছু বলে তাকে সাহস যোগাইতে পারি না, বরঞ্চ তাকে সবসময় বলি আপনি ভালো না, বা আপনি যেটা করছেন সেটা ভালো না। তা আমি বলবো যে ভাই, আমি ভালো কি ভালো না সেটা যতটুকু ভাবছেন ততটুকু যদি আপনি নিজেকে নিয়ে ভাবেন, ঠিক, আমার মনে হয় আপনার জন্য ভালো হয়। আপনি আমাকে নিয়ে কেন পড়ে আছেন? আপনার তো অনেক কাজ থাকতে পারে। তো আমি বলি যদি আপনি ভালোই হয়ে থাকতেন, তাহলে আপনি আমাকে নিয়ে ব্যস্ত না থেকে আপনি আপনাকে নিয়ে ব্যস্ত থাকতেন। তো এটি হচ্ছে আমাদের বাঙালি জাতির প্রবলেম, যে সবসময় আমরা অন্যের পেছনে লেগে থাকবো। তো সেখানে আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে যদি বলি, নূপুর খারাপ, ঠিক আছে, কিন্তু নূপুরের চেয়ে তো 1200 গুণ খারাপ হচ্ছে পরিমণি। তাহলে পরিমণিকে মানুষ খারাপ বলছে না কেন? ভাইয়া প্লিজ, কারণ নাম বলা দরকার নেই। আমি স্বাধীনতা থেকে বলছি। ভাইয়া পরিমণি ঠিক আছে,
পরিমণি আপু হোক, যে কোনো আপু হোক বা যে কোনো ভাইয়া হোক, যে কোনো ব্যক্তি হোক, আমার কাছে মনে হয় কখনো কাউকে নিয়ে কথা না বলাটাই ভালো। আমি তো সেটা বলছি না, আমি আমি আমার থেকে বলছি যে নূপুর যদি খারাপ হয় সেখানে 1200 গুণ খারাপ হচ্ছে পরিমণি। তাহলে পরিমণিকে মানুষ পাশ কেটিয়ে বাঁচিয়ে দিচ্ছে, নূপুর শুধুমাত্র সাপড়ি মেকআপ এবং সাপড়ি চুল লাগানোর পরে তোমাকে খারাপ বলছে। এটা ভুল এটা কথা, কেন? এটা ভুল কথা ভাইয়া। নূপুরকে কেউ বলে যাচ্ছে, পরিমণি আপুকে কেউ বলছে না, এটা ভুল কথা। আপনি আমার আমার ভিডিও নিউজের কমেন্টস গুলো দেখবেন, পরিমণি আপুটা দেখবেন, সবাই কিন্তু বলে যায় পরিমণি আপু যে ভালো, এটাও কিন্তু অনেকে বলে না। তবে ওই যে যেটা বললাম যে একজন ভালোবাসবে সে ভালো কথা বলবে, যে ভালোবাসবে না সে মন্দ কথাটা বলবে। অনেকে তো বলে পরিমণি আপু 12টা বিয়ে করেছে। তো এই যে যে মানুষটা 12টা বিয়ে করেছে বললো, সে কিন্তু বলে গেল। তো আরেকজন দেখবেন যে অবশ্যই বলবে যে না, পরিমণি আপু দেখতে ভালো, তার 2টা বেবিকে সে একাই বড় করছে একটা নারী হিসেবে, এবং তার শুধু মন্দটাই কিন্তু আমরা দেখছি না, তার ভালো দিকটাও কিন্তু আছে। সো সো আমি বলবো যে শুধু মানুষ যে মন্দটা বলছে তা না, ভালোটাও কিন্তু বলছে। আপনি শুধু দেখবেন যে আমার নিউজ না, আপনি পরিমণি আপুর নিউজগুলো, কমেন্টস গুলো দেখেন, এবং আমার নিউজের কমেন্টস গুলো দেখেন। আমাকে হয়তো বা দুজন খারাপ বলছে, একজন ভালো বলছে, বলছে তো। কিন্তু তাহলে নূপুরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একদিকে ভালো আছে যে পরিমণিকে 12 ভাতারই বলছে, কিন্তু নূপুরের আজ পর্যন্ত একটা দ্বিতীয় প্রেমিক খুঁজে পেল না। আচ্ছা ভাই, আমার দ্বিতীয় প্রেমিক কিভাবে খুঁজে পাবে? আমি যদি দ্বিতীয়বার প্রেম করতাম বা দ্বিতীয়বার কারো কাছে আমি যেতাম, তখনই মানুষ বলতে পারতো। আর আমি যদি না যাই বা আমার যদি কারোর সাথে রিলেশন না থাকে, মানুষ কি করে বলবে? আচ্ছা, মিডিয়ার সামনে কি আসলে সব সত্য আসলে বলা কি ঠিক? যে তুমি বলো যে রাজকে আমি ভালোবাসি, রাজের সাথে সেক্সুয়াল সম্পর্ক হয়েছে, কিন্তু তুমি বলছো আমি মদ খাই। এই যে এগুলো যে বলছো, মানুষ তো তোমাকে আরো বেশি কটূক্তি করছে, এটা কি আসলে বলা ঠিক? আচ্ছা ভাইয়া, কথা হচ্ছে যে আমি যে ড্রিঙ্কস করি বা আমি যে বারে যাই, মদ খাওয়ার জন্য আমি বাসাও খেতে পারি, আমি রাস্তাও খেতে পারি, আমি কোনো বারে যেয়েও খেতে পারি। যেহেতু আমার লাইসেন্স আছে, আমি বৈধভাবে খাচ্ছি, আমি অবৈধভাবে খাচ্ছি না। তো সেই জায়গা থেকে বারে যারাই যায় তারাই যে খারাপ, এটা কিন্তু একদম ভুল ধারণা। সেটা মিডিয়ার সামনে আসলে কেন বলতে হবে? মানে সেটা তো কারণ গোপন ভাইয়া থাকতে ভাইয়া পারে, তাই না না? না 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 না, আমি যদি এখন এটা গোপন করি যে আমি অনেক জেন্টেল, আমি সারা জীবন ঘরে থেকেই বড় হয়েছি, আমি কখনো কিছু মানে নাই, এটা এটা বলে ভুল হবে। আমি যেহেতু মামলা করেছি, আমি যেহেতু রাজকে নিয়ে মামলা করেছি, আমার আমার সাবজেক্ট, আমার রিলেশনটা যেহেতু প্রশাসন পর্যন্ত গিয়েছে, আদালত পর্যন্ত গিয়েছে, তো একটা সময় কিন্তু আপনারা জানতে পারবেন যে আমার রাজের সাথে কিভাবে পরিচয়, আমি কি করি, আমি কোথায় খাই, কি অবস্থা, অবশ্যই সবাই জানতে পারবে। তখন কিন্তু মানুষ আমাকে আরো বেশি খারাপ বলবে। তো আমি শুরু থেকে একদম প্রথম থেকে আমি যা করি, যেভাবে লাইফ কাটাই, সবটাই আমি সবাইকে জানিয়েছি, যেন পরে আমাকে কেউ খারাপ না বলতে পারে। তো আমি বলবো যে আমি যদি আজকে আপনাদের কাছে লুকাতাম, কালকে আমাকে মানুষ আরো বেশি খারাপ বলবে। তো আমি মিথ্যা কেন বলবো? আমি যা বলেছি সব সত্যি কথা বলেছি, একটা মিথ্যা কথা না। তবে আগামী দিনে আমি আরো সত্যি কথা বলবো, আর সত্যি কথা বলে বলে বাংলাদেশের মানুষ আমাকে এতটা লাইক করে, এটা আমি বিশ্বাস করি। কারণ মানুষ সবসময় জিনিস জানতে চায়, কোনো অ্যাক্টিং কোনো কিছু মানুষ পছন্দ করে না। আর যেখানে আমি সত্যি কথাটা বলি আজকে আমার পাশে আমার একটা পাবলিক হলে আছে, আমি এটা বিশ্বাস করি। নূপুর, সেটা তুমি কি বিশ্বাস করো যে আসলে মিথ্যা বললে মানুষ মজা করে শোনে, সত্য বলতে গেলে হচ্ছে মানুষ সিসিটিভির ফুটেজ খোঁজে? এটা কি আসলে একটা সময় ছিল? দেখা যাচ্ছে আমরা যখন হচ্ছে যে ছোটবেলায় আমরা তো দেখেছি, আমরা কোনোদিন মাস্টার বাবা মার চোখের দিকে তাকাইনি। এখন দেখলাম যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে, বাবা মাকে মেরে ফেলছে, এরকম একটাও কিন্তু ঘটনা ঘটছে কয়েকদিন আগে। তাহলে মিথ্যা বললে মানুষ মজা করে শুনছে, সত্য বললেই সিসিটিভির ফুটেজ খুঁজে বের করতে লাগতেছে। এটা আসলে কেন? মানুষকে প্রমাণ দিতে হবে কেন? তোমার সাথে রাজের সম্পর্ক ছিল, তোমার সাথে রাজের, তোমরা দুজনকে ভালোবাসতা, বিভিন্ন থানায় জেলায় ঘুরছো, তাহলে সেখানে এত হ্যারাসমেন্ট করার আসলে কি দরকার? পাবলিক তো কোনো কিছু করছে না, পাবলিক যা দেখে যা শোনে তাই বলে। প্রবলেম তো রাজের ফ্যামিলি। রাজের যদি 20% প্রবলেম থাকে, 80% প্রবলেম হচ্ছে রাজের ফ্যামিলি। তো আমি বলবো আমাদের সমাজে এই যে এত ডিভোর্স হয় বা আমাদের মতো যারা ভালোবেসে প্রতারণার শিকার হয়, আমি বলবো একটা সন্তান যখন ভুল করে, এবার আমি আমার বোন বা আমি আমার মা, মানে মা বোনরা যদি জানে যে আমার ভাই একটা মেয়ের সাথে শুধু প্রেম বা ফ্রেন্ডশিপ করে নাই, তার সাথে ফিজিক্যাল রিলেশনে গিয়েছে, তো ওই সময় কি একটা মা একটা বোনের কি উচিত ওই ভাইকে আমি ওই মেয়েটার লাইফ থেকে সরিয়ে ফেলবো?
আমি আমার ভাইকে সরায় ফেললাম, কিন্তু ওই মেয়েটার কি হবে যে মেয়েটার লাইফটা নষ্ট করে দিয়ে আসছে আমার আমার ভাই বা আমার ছেলে? এরকম চিন্তা ভাবনা আমাদের সমাজে মা বোনরা যদি করতো তাহলে কিন্তু এত ডিভোর্স হতো না, এত প্রতারণার শিকার হতো না আমাদের মতো মেয়েরা। আজকে আমি কথা বলছি বলে জনগণ জানতে পারছে যে আমাদের সমাজে মা বোনরা কি কি করতে পারে একটা নারীর সাথে। আপনি দেখবেন ভাইয়া, যখন মেয়েরা ডিভোর্সের পেপারে সাইন করে তখন কিন্তু তারা হেসে করে না, কান্না করে করে। যখন আপনার যৌতুকের টাকাটা নেয় তখন কিন্তু একটা মেয়ে কান্না করে টাকাটা নেয়। তো দেখেন ভাইয়া, একটা নারী কেন কান্না করে ডিভোর্সটা মানে সাইন করতে হয়, তাকে টাকা নিতে হয়? একটা পুরুষ তো কখনো এভাবে কান্না করে না। সারা জীবন শুধু মেয়েরাই কেন কথা শুনে গেল? কেন মেয়েরা শুনে যাও? মেয়েরা কি অবলা নারী বলে? কিন্তু আমি তো মনে করি বাংলাদেশের মেয়েরা কিন্তু এখন যথেষ্ট সাবলীল। তারা কিন্তু জব করছে, বিজনেস করছে, প্রত্যেকটা সেক্টরে মেয়েরা এখন কথা বলতে শিখেছে। তা আমি বলবো বাংলাদেশে যতগুলা আপু আছে, ভাবি আছে, আপনারা কথা বলতে শিখতে হবে, আপনার অধিকারটা আপনাকে বুঝে নিতে হবে। এই যে বাংলাদেশে যতগুলা মা বোন আছে, যাদের যে বউ বা যে প্রেমিকার উপর যে অত্যাচার হয়, তারাই জানে যে প্রত্যেকটা ফ্যামিলিতে মা মানে শাশুড়ি আর ননদটা কি করতে পারে। তা আমি বলবো এই প্রত্যেকটা মা, প্রত্যেকটা শাশুড়ি, প্রত্যেকটা ননদকে বুঝিয়ে দেন আপনারা আসলে নিজের অধিকারটা বুঝতে শিখেছেন, জানতে শিখেছেন, বলতেও শিখেছেন। আমি বলবো জনগণকে, বাংলাদেশের নারী বোন ওয়াইফকে, আপনারা সবাই সাহস নিয়ে এগিয়ে যান, কখনো কোনো শাশুড়ি বা ননদকে ভয় পাবেন না। আমরা একটা বিষয় জানছি যে নুপুর, সেটা হচ্ছে যে আদালতে সুষ্ঠু বিচার পাচ্ছ না এবং বিভিন্ন প্রশাসন থেকেও সুষ্ঠু বিচার পাচ্ছ না, তোমার একটা আক্ষেপ। এই গল্প আমরা পরে শুনবো। তার আগে হচ্ছে যে তোমার কাছে একটা বিষয় জানা, সেটা হচ্ছে যে তোমার জমি নিয়ে একটা সমস্যা ছিল, এই জন্যই তোমাকে আসলে ডাকা। তোমার জমির বিষয়টা একটু যদি বলতে। একটু কথা বলা, মাঝখানে কথা বলবো। আচ্ছা, আপনি আমাকে প্রশাসন প্লাস আদালত, আচ্ছা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এনেছেন। এই প্রশ্নটা আমি আসলে আগে উত্তর দিতে চাই, তারপর আমি জমি ব্যাপারে কথা বলবো। ওকে ওকে ওকে। আপনি প্রথমে বলেছেন যে আদালত আমাকে কোনো সহযোগিতা করছে না। এটা কিন্তু ভুল ভাই। আমি কিন্তু একবারের জন্য বলি নাই আদালত আমাকে সহযোগিতা করে নাই। না, আদালত পাড়ায়, আদালত বলছি না, আদালত পাড়ায় বিভিন্ন তুমি এর মধ্যে সম্মুখীন হচ্ছে। দেখা যাচ্ছে যে সাংবাদিক তোমার ইন্টারভিউ নিলে তাকে হচ্ছে যে উকিল নোটিশ পাঠাচ্ছে এবং হচ্ছে তোমাকে বিভিন্ন ভাবে আটকানোর চেষ্টা করছে। আদালত তো, আমারও তো মামলা আছে, আমি কিন্তু বর্ষা চৌধুরীর নামে 21টা মামলা করছি। তাহলে মানে আমি কিন্তু অলরেডি 5টা মামলায় কিন্তু আমি দেখাইতে পারছি। বিষয়টা হচ্ছে যে আদালত পাড়ায় তোমাকে বিভিন্ন ভাবে আটকানোর চেষ্টা করা হচ্ছে, ওই বিষয়টা বলছি। ভাইয়া একটা মামলা যখন হয়, একটা প্রশাসনের যখন একটা ঘটনা জানে, তার পেছনে কিন্তু শত্রু থাকবেই। ওই মামলার পেছনে হাজার হাজার শত্রু থাকবে। তাকে নিচে কিভাবে নামানো যায়, তাকে কিভাবে অপমান করা যায়, তার মামলাটা কিভাবে মানে মানে কি বলে এটাকে, রায় না পায়। তো আমি বলবো যেহেতু আমি একটা অধিকার বা ন্যায্য বিচারের জন্য আমি আদালতের কাছে গিয়েছি, আদালত কিন্তু আমাকে যথেষ্ট সহযোগিতা করছে। আমি যখন মামলাটা করি, মামলা করার পর তো আপনার ম্যাজিস্ট্রেটের একটা পারমিশন থাকে তদন্তর জন্য। সেই তদন্ত করতে দিয়েছিল আপনার তেজগাঁও থানা ভিকটিম সাপোর্ট সেন্টার। আর যিনি তদন্ত মানে আয়ু, ওনার নাম হচ্ছে মাসুমা ম্যাম, এসআই মাসুমা ম্যাম। তো এই যে মাসুমা ম্যামের কথা আমাকে বলতেই হবে, উনি কিন্তু একজন পুলিশ অফিসার। আমি যতবার আমি ওনার কাছে গিয়েছি, মানে তেজগাঁও অফিসে গিয়েছি, থানায় গিয়েছিলাম, আমার কাছে একটা বারের জন্য তাকে মনে হয় নাই একজন পুলিশ অফিসার, একজন এসআই পুলিশ অফিসার। আমার প্রতি সেকেন্ডে মনে হতো কেন জানি তার ভেতরে আমি একটা নারীত্ব খুঁজে পেতাম। নারীত্ব বলতে বড় বোন বা মা। আমার আম্মা কিন্তু আমাকে 3 বছর বয়সে রেখে মারা যায়। আমি কিন্তু কখনো মার ভালোবাসা কেমন হয় জানি না, বোনের ভালোবাসা কেমন হয় জানি না, কারণ আমি আমার আম্মার ঘরে একজনই সন্তান। তো আমি যখনই তদন্ত কর্মকর্তা মানে আয়ু মাসুমা ম্যামের সাথে কথা বলেছি, আমার তদন্ত কথা যেগুলো হয় আর কি, ওই বললাম না যে একটা বার জন্য আমার অফিসার মনে হয়নি, আমার কাছে মনে হয়েছে আমি আমার বোনকে আমার কথাগুলো বলছি। তো এই যে পুলিশ অফিসার, উনি যে তদন্তের রিপোর্টটা আমাকে দিল, উনি রিপোর্টটা দেওয়ার পরে কিন্তু আমি ওয়ারেন্টটা বের করতে পেরেছি রাজের নামে। আর যখন আমি রাজের নামে ওয়ারেন্টটা বের করলাম, তখন কিন্তু আপনার থানায় এটা রিপোর্ট গিয়েছে, আপনার হাজারীবাগ থানায়। আচ্ছা। তো এখন এই যে পুলিশ অফিসার আমাকে সহযোগিতা করেছে প্রশাসনের, তারপর আপনার কোর্টে যে অ্যাডভোকেট, আমার যে অ্যাডভোকেট, ওনার নাম হচ্ছে আসলাম,
আচ্ছা তো এই যে সরি আসলাম না, সালাম স্যার, সালাম। আচ্ছা তো এই যে আমার অ্যাডভোকেট আমাকে সহযোগিতা করেছে, ম্যাজিস্ট্রেট সহযোগিতা করেছে, প্রশাসনের আইও যিনি ছিল আপনার তেজগাঁও থানা ভিকটিম সাপোর্ট সেন্টারে আপনার এসআই মাসুমা ম্যাম, এতগুলো অফিসার আমাকে আমাকে হেল্প করেছে। সো আমি কেন বলবো যে আমাকে অ্যাডভোকেট বা প্রশাসন হেল্প করছে না? তবে হ্যাঁ, আপনার বর্তমানে হাজারীবাগ থানায় যে অফিসাররা মামলার দায়িত্বটা পেয়েছে, ওয়ারেন্টের দায়িত্বটা পেয়েছে, তাদেরকে নিয়ে আমি কথা বলবো, বাট সেটা এখন তাদেরকে নিয়ে কথা বলতে চাচ্ছি না। এই বিষয়টা আমি ক্লিয়ার করব, আমার কাছে মনে হচ্ছে আর কিছুদিন পর ক্লিয়ার করা উচিত আমার মনে হয়। এই তো এখন আপনি বলেছেন যে জমির যে ব্যাপারটা, হ্যাঁ জমির ঠিক। প্রশ্নটা ভাই আমাকে যদি আরেকবার করেন। সেটা হচ্ছে যে আমরা কিন্তু অনেক অনেক আগেই তুমি আমাকে ফোন দিয়েছিলে যে তোমার হচ্ছে যে তুমি ঢাকাইয়া এবং তোমার জমি নিয়ে হচ্ছে যে আওয়ামী লীগের তখন হচ্ছে যে ফ্যাসিস্টরা আসলে তোমার জায়গা জবরদখল করছে এবং তুমি ন্যায্য বিচার পাচ্ছ না, এমন কিন্তু একটা ফোন দেওয়া হয়েছিল। তো ওই বিষয়টা আসলে জানতে চাইছি, ওই জিনিসটা আমি মাথায় রাখছি এবং ওটা নিয়ে আসলে জানতে চাই যে আসলে আচ্ছা ভাইয়া, নূপুরের জমি আসলে কারা মেরে খেলো এবং ওই জমির মানে সর্বশেষ পরিস্থিতি কি? ভাইয়া জমি মেরে খাওয়ার সাধ্য কারো বাপের নাই, কোনো কারো বাপের নাই। ঠিক কারণ হচ্ছে সর্বপ্রথম কথা, আপনার দলিল, একটা প্রপার্টি যে দলিল থাকে, সেই দলিলটা যদি আপনার নামে থাকে বা আপনার বাবার নামে বা মার নামে বা আপনার ভাইয়ের নামে যদি থাকে, ঠিক দলিল যদি প্রপারলি রাইট থাকে, ঠিক ওই জমি কিন্তু কখনো কারো বাপের সাধ্য নাই জমিটা তার নামে করে নিবে বা সে কিনে নিবে। তো ওই জায়গা থেকে আমার যে জমিটা সেটা কিন্তু আমার আম্মুর নামে। আম্মুর তার কোনো বেবি নেই, আমি ছাড়া, আমি শুধু তার একটাই সন্তান। তো যেহেতু আমার আম্মু মারা গেছে, মারা যাওয়ার পর আম্মুর কয় শতক জমি ছিল? আমার আম্মুর ছিল 1.5 শতাংশ, মানে 1 আচ্ছা কাঠা। আচ্ছা আমার বাবার ছিল 2 কাঠা। আচ্ছা তো আব্বুর জমিটা আব্বু সেল করে ফেলেছে। আর যখন সেল করেছে তখন অনেক ছোট ছিলাম আমি, এবং যখন জমিটা সেল করলো, যার কাছে সেল করলো উনি কি করলো, পটায় পুটায় আব্বুকে, মানে সামনের যে জমিটা, সামনের যে অংশটা সে কিনে নিছে। হুম সামনেটা কেনার সময় আব্বু বলেছে, আপনি যে সামনের অংশটা কিনে নিয়েছেন আমাকে কিন্তু রাস্তা দিতে হবে যাওয়ার জন্য। ঠিক মানে ঠিক জমিটা আমরা বিক্রি করলাম, যার কাছে বিক্রি করলাম সে একটা সময় কি করলো, রাস্তা আটকাই দিল, সে রাস্তা দিবে না। কারণ হচ্ছে উনি পেছনের জমিটা, মানে আমার যে আম্মুর জমিটা আছে সে ওটা কিনতে চায়। তো আচ্ছা আমার কথা, এই জমি আব্বু তো আর বিক্রি করতে পারবে না, যেহেতু আর আব্বুর নামে না, আইনগত ভাবে আব্বু চাইলেও এটা বিক্রি করতে পারবে না। যখন জায়গাটা বিক্রি করতে পারবে না, এটা কিন্তু ওই মালিক জানতো না যে আমাদের কাছ থেকে 2 কাঠা জমি সামনে কিনে নিয়েছে, সে জানতো না ওটা আম্মুর জমি। আচ্ছা ওই লোক জানতো যে ওই জায়গাটা আমার বাবার নামে আছে, মানে ওর ধান্দা ছিল যে এটা কিনবে, পরবর্তীতে বাবাকে হুমকি ধমকি দিয়ে হ্যাঁ সামনেরটাও কিনবে। না, সামনেটা অলরেডি সে কিনেছে, পিছনেরটা কেনা, হ্যাঁ পেছনেটা সে কিনতে চেয়েছিল। তো আব্বু তো সেল করতে পারবে না, যেহেতু পেছনের জমিটা আমার আম্মুর নামে, আর আম্মু তো নেই। তার মানে কি আমি এখন সম্পত্তির মালিক, তো আমি তো এটা সেল জীবনও করবো না। তো আমি যদি সেল না করি তাহলে ও কিভাবে কিনবে? এই যে রাস্তা পরে সে আটকায় দিছে যে আপনি আমার রাস্তা ব্যবহার করতে পারবেন না। এখানে একটা বিষয় আছে যে সম্পত্তির যে বিষয়, সেটা হচ্ছে যে 18 বছর পূর্ণ হলে তাহলে কিন্তু আসলে সম্পত্তির মালিক মেয়ে অথবা ছেলে হয়। জি ভাইয়া, তোমার বয়স কি আসলে 18 হয়েছে? আমার 18 প্লাস ভাইয়া। কত? সেটা আমি বলতে চাচ্ছি না, 35। আমি তো ওখানে যাবোই না। আমরা যেখানে ছিলাম সেখানে কথা বলি। Okay, তো okay. এই যে রাস্তাটা আটকে দিয়েছিল, পরে এই রাস্তা নিয়ে অনেক মামলা হয়েছিল আমার বাবার নামে, ভাইয়ের নামে। সেই মামলা আমি মামলা কারা করলো? ওরাই করলো মামলা? যে লোক রাস্তা আটকে দিয়ে সে মামলা করেছে, যে কোনো কারণে মামলা করেছে। মানে তখন ক্ষমতার দাপটে? না, ওই লোক তো গরু দুধ আছে না ভাই, গরু দুধ বিক্রি করতো, সে হলো আপনার যে ইট আছে না, ইট ভাঙতো। আচ্ছা কথা হচ্ছে আচ্ছা ভাই, গ্রামের লোকদের টাকা থাকবে না থাক, তাদের মনে করে একটা বটি দাও থাকলে হইছে। আচ্ছা, মানে ক্ষমতা একটা আলাদা একটা, মানে ওদের ওদের দলের ক্ষমতা ছিল কি? ক্ষমতা হচ্ছে ভাই বটি দাও। একজন লেবার, একজন দুধ বিক্রেতা, অবশ্যই তার এত সাহস নাই। না, তখন তুমি বলছিলে যে একটা দলের ক্ষমতা ইউজ করে তোমাদের। না না, উনি অবশ্যই দল ব্যবহার করতো। উনি যাদের সাপোর্টে, ওই গ্রামের যে মুরব্বীরা থাকে যারা বিচার আচার করে, ওদের সাপোর্টে সেই এই সহযোগিতা নিয়ে উনি এই সাহসটা করে চাচ্ছিল যে রাস্তাটা আটকায় দিবে। কিন্তু ফাইনালি কিন্তু রাস্তা আটকাতে পারেনি। মামলা আমি শেষ করেছি, যেহেতু মামলার জমির পেপার সব ক্লিয়ার ছিল। তো ওইখান থেকে আমি আমার বাবার মামলাগুলো ক্লিয়ার করেছি। ক্লিয়ার করার পরে গিয়ে আবারও সে কি করলো, ওই লোক, মানে যে লোক রাস্তা আটকিয়ে দিয়েছে, পরে কি করছে, ওই লোক আবার আরেকজনের কাছে জায়গা বিক্রি করে দিয়ে চলে গেছে। কিন্তু যাওয়ার আগে কিন্তু সে ডকুমেন্ট দিয়েছিল যে আমাকে রাস্তা দিবে। তারপর এই রাস্তা দিবে বলে ওই ডকুমেন্ট আমার কাছে, বর্তমানে যারা জায়গা কিনেছে তারাও কিন্তু ঝামেলা করেছিল রাস্তা নিয়ে। তো আমি বলছি, আপনাদের যাদের কাছে জমি কিনেছেন ওই লোক কিন্তু অলরেডি ডকুমেন্ট দিয়েছে, রাস্তাটা ব্যবহার করতে পারবো। আর তাছাড়া
এই জমির মালিক আমরা জমি যাদের কাছে বিক্রি করছি তাও তো আমার জমি আটকাতে পারবে না, কারণ জমির মালিক আমি, বিক্রি আপনাদের কাছে করছি, আপনি তো আপনার কাছে জমি কিনে নেই। আর তাছাড়া আপনি দেখেন ভাইয়া, দুইটা যদি মালিক থাকে, একটা জমির প্রপার্টি যদি দুইটা মালিক হয়, তাহলে অবশ্যই কিন্তু আপোষে দুজনই রাস্তা ছেড়ে ওই রাস্তাটা ব্যবহার করতে হয়। সেটা আমি ফাইনালি যে বলছি, যেহেতু আমি জমিটা ব্যবহার করব, আমার ভাড়াটিয়ার আসা যাওয়া করবে, তো যেহেতু আমরা ব্যবহারই করতে হলে আমরা একসাথে জমি একটু ছেড়ে দুজনে ব্যবহার করি। মানে দুজনে, তোমার কথা হচ্ছে যে দুজনই জায়গাটা ছেড়ে তোমার অর্ধেক আমার অর্ধেক এই জায়গাটা দিয়ে ইউজ করব। আমি একটা বিষয় বুঝলাম না, যে ধরো যে জায়গা কিনছে 2 শতক, যাওয়া আসে রাস্তা লাগবে না? রাস্তা ছাড়া কি সে জমি নিয়ে ইয়ে করবে, বিল্ডিং করবে? আরে ভাই, আমি তো আপনাকে ওইটাই বললাম যে মানে জোর যার মুলুক একটা কথা আছে না, উনি চিন্তা করছে যে আমি একটু ফাইট করলে বলে মনে হয় পেরে যাবো, এমনি থাকে ঢাকা শহর, ওর গ্রাম দেশে আসে না, জমি ফেলে রাখছে, ওর কি এত গুরুত্ব আছে নাকি এই জায়গায়? কিন্তু একবার চিন্তা করেন, ঢাকা হোক আর গ্রাম হোক, সম্পদ কেউ ছাড়তে চায় না। যেমন আমি এখনো সম্পদ ছাড়ি না, আমি 7 ফিটের উপরে জমি একদমই বাউন্ডারি দিয়ে, জানালা দিয়ে, দরজা আটকে দিয়ে আসছি। হ্যাঁ, তো এখন আমার জায়গাটা আমার দখলে চলে আসছে, পেপারও আমার কাছে আছে। তারপর যেটা বললাম যে লাস্টে যে লোকটা জমি কিনেছে, তখন তাদের সাথে আমার আপোষে আসছে যে আমরা দুজনই রাস্তা ব্যবহার করি, জায়গা বিনিময়ে আপোষেই বিষয়টা ঠিক হয়েছে। হওয়ার পরে দেখেন ভাই কি হয়েছে, হওয়ার পরেও তারা মানবে না, বলে না আমাদের রাস্তা আপনি এমনি ব্যবহার করতে পারবেন, আপনারও জায়গা ছাড়ার দরকার নেই, আমাদেরও জায়গা ছাড়ার দরকার নেই, আমি যে রাস্তা দিয়ে যাবো আপনি সেটা দিয়ে যাবেন। তখন আমি তাকে বলেছি, এতে মৌখিক ভাবে হবে, এটা একটা ডকুমেন্ট দরকার, আপনি এটা লিখিত দেন, ভবিষ্যতে যেন কোনো ঝামেলা না হয়। পরে তারা এখনো ডকুমেন্টটা দেয়নি, তবে আমার অ্যাডভোকেট বলেছে যেহেতু এই মামলাটা আপনার অনেক বছর হয়ে গেছে, তো এবার আপনি একতরফা মামলা করে ফেলেন, একতরফা মামলা হলে আমার মনে হয় ভালো রেজাল্ট আসবে। তো আমি এখন যে রাজের যে মামলাটা করেছি, আমার যে রিলেশন পার্সোনাল যে সম্পর্কটা, এই রাজের মামলাটার জন্য আমার যথেষ্ট টাইম দিতে হচ্ছে, এর জন্য আমি আমার জমির মামলা নিয়ে এখন পড়ে থাকতে পারছি না। তো আমি মনে করবো যে হয়ে যাবে, একটা সাইড তো রেজাল্ট আসবেই। এই তো নূপুরে যে জমি আছে এটা কিন্তু এক্সক্লুসিভ, আজকে কিন্তু সবাই জানলেন।